চাটা খেলি কেন? কেন? চায়ে কি বিষ মিশিয়ে রেখেছিলি? ভনিতা করবি না ব্রো। কি প্রমাণ করতে চাইছিস তুই? ঝাল চা খেয়ে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছিস? চায়ে তুই ঝাল মিশিয়েছিস? কি সাংঘাতিক মেরে তুই! আমার ভালোবাসার এই প্রতিদান! বেশ ঢং করে অবুঝ সেজে কথাটা বলল সে। ফলে ওয়েন্ড্রিলার রাগ আরো বাড়ল। একদম নাটক করবি না অভ্র। আমি মা বাবা নই যে তোর নাটকে গলে যাব। আমার ভালোবাসা তোর কাছে নাটক মনে হয়? প্রশ্নটা করেই ফিচেল হাসলো অভ্র, যেন ওয়েন্ড্রিলার অস্থিরতা তাকে বিনোদন দিচ্ছে। ওয়েন্ড্রিলা অসহায় স্বরে বলল, কেন করছিস এসব? কি চাস তুই? এবার একটু ঝুঁকে এলো অভ্র। ওয়েন্ড্রিলার চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, তোকে। ওয়েন্ড্রিলা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মস্তিষ্ক কাজ করছে না তার। অভ্রের ঠোঁটে এখনো নির্লজ্জ হাসি। পিউয়ের খাটের উপর মুখে হাত দিয়ে বসে আছে ওয়েন্ড্রিলা। পিউ তার ছোট্টবেলার বান্ধবী, বাসা 2 গলি পর। যখন মনে অশান্তি হয় তখনই পিউয়ের কাছে ছুটে আসে ওয়েন্ড্রিলা। পিউয়ের মাথায় বুদ্ধি গিজ গিজ করে। হাঁটতে হাঁটতেই 2-3টা বুদ্ধি মাটিতে পড়ে যায়। ফলে পিউই তার ভরসার জায়গা। আজও বুদ্ধি ধার করতেই এখানে আসা। তার মাথা কাজ করছে না। সামনে শুক্রবার বিয়ে। মা তো মহা আনন্দে বিয়ে শপিং শুরু করেছে। প্রতিদিন এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এদিকে বিয়েটা কোনোভাবে ভেস্তে দেওয়ার উপায় পাচ্ছে না সে। পিউ পায়ের উপর পা তুলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস পড়ছে। তার মনের পুলকতা দেখে বিরক্ত হয় ওয়েন্ড্রিলা। ফলে তাকে ধাক্কা দিয়ে বলল, আধা ঘন্টা ধরে বসে আছি আমি, একটা বুদ্ধি তো দিতেই পারিস। যা হবার তা তো হবেই বান্ধবী। তুমি আমি কি আটকাতে পারবো? যে ছেলে তোমার গোবর অস্ত্র, মরিচ অস্ত্র এগুলোতে পরাস্ত হয় না, তাকে তুমি কি করিয়া পরাস্ত করিবে সখা? নির্লিপ্ত স্বরে কাব্যিক ভঙ্গিতে কথাটা বলল পিউ। ফলে ওয়েন্ড্রিলা চটে গেল। তোমার সখাগিরি বের করে দিব। আমার জীবন আগুন জ্বলছে আর তুমি সাহিত্য চর্চা করছো। এবার বইটা বন্ধ করে দিল সে। উঠে বসলো, মুখে হাত দিয়ে বলল, বলি কি, বিয়েটা করে নে। হতেও তো পারে আমার গুন্ডা অব্র তোকে সত্যি সত্যি ভালোবাসে। ওয়েন্ড্রিলা মুখখানা ম্লান হয়ে গেল। বিদ্রুপের হাসি হেসে বলল, ওই পাষাণ্ড কাউকে ভালোবাসতে পারে নাকি? আচ্ছা, নীলাদ্রি ভাই কোথায়? সে আসলেও তো কাজে দেয়। নীলাদ্রির কথা শুনতেই ওয়েন্ড্রিলা মুখ বাঁকিয়ে বলল, আমার ভাই ঘোষণা করে দিয়েছে সে বিয়ের দিন সকালে আসবে। যেহেতু বিয়ের পাকাপাকি সময়ে তার মত নেওয়া হয়নি, সেও বিয়ে নিয়ে মাথা ঘামাবে না। মেহমানের মতো আসবে আর মেহমানের মতো চলে যাবে। তাই বলল? হ্যাঁ, পাগল একটা, সারাক্ষণ বনে বাদরে ঘুরতে ঘুরতে মাথার স্ক্রু হারিয়ে ফেলেছে। এভাবে বলিস না। উনি কি সাদে বনে বাদরে ঘুরে? সে ট্রাভেলিং করে, পৃথিবীর অজানা রহস্য উদ্ঘাটন করে। ওরে পিরিতি! পিউ কিঞ্চিত লজ্জা পেল। রক্তিম চিবুক গলায় ঠেকিয়ে বলল, আমি সত্য বললাম। এখানে পীড়িতের কি রে? সে তো আমার তোর মতন নয়, ডিসকভারি চ্যানেলগুলোর সাথে কাজ করে, ডকুমেন্টারি বানায়। কি নাম ডাক? নাম ডাক না ছাই, শুধু টাকা ওড়ানোর ধান্দা। বাদ দে ওর কথা, আমাকে একটু বুদ্ধি দে। পিউ থুতনিতে হাত ঠেকিয়ে বলল, আচ্ছা, একটা বুদ্ধি আছে। জানি না কাজ করবে কি না, তবে ব্যাটার ঢং বেরিয়ে যাবে। পিউয়ের কথায় মুখ চকচক করে উঠল ওয়েন্ড্রিলার। অভ্রকে নাস্তানাবুদ করার কোনো সুযোগই হাতছাড়া করবে না সে। সকাল সকাল হবু শ্বশুর বাড়িতে উপস্থিত হলো ওয়েন্ড্রিলা, হাতে হটপট। অভ্রের জন্য বিশেষ নাস্তা বানিয়ে এনেছে সে। কিন্তু এসেই জানতে পারলো অভ্র অসুস্থ, ভীষণ জ্বর তার, সেই সাথে পেট খারাপ। বাকুই ভবনে এসেই এই মহা সংবাদ তার কানে এলো। সংবাদদাতা বাকুইন ভবনের 15 বছরের কাজের মহিলা ছবিরন। প্রকাণ্ড দরজার ওপারে ওয়েন্ড্রিলাকে দেখেই সে তার কানে তালা লাগানো স্বরে চিৎকার দিয়ে উঠলেন, আফা, বৌমা আইছে। কি মনের মিল! স্বামীর শরীর খারাপের কথা হই না আইয়া পড়ছো। ছবিরনের চিৎকার শুনেই কানন এলেন।
ওয়েন্ড্রিলার আগমনে যেন গদগদ হয়ে গেলেন তিনি। জড়িয়ে ধরলো প্রথমে, তারপর চুমুটুমু খেয়ে বলল, ভালো করছো মা, তুমি আসছো। আসলে মা পাঠিয়েছে, ফিরনি বানিয়েছে, সেটাই দিয়ে পাঠালেন। অভ্রের কি হয়েছে আন্টি? এর মধ্যেই ছবিরন বলে উঠল, আন্টি কওকে আম্মা জান ক ছবিরন, ওর কথা ছাড়। ঐন্দ্রিলা, অভ্রটা খুব অসুস্থ। তোমাদের বাসা থেকে আসার পর থেকে কি জ্বর, সেই সাথে পেটে ব্যথা, পেট খারাপ। ছেলে তো আমার উল্টোপাল্টা জিনিস খাবার মানুষ নয়। নজর লাগছে আফা, আমি তো কইতাছি একটু ঝাড়ফুঁক করান। আমি শিওর পরির নজর লাগছে। আমাগো গেরামে কাইলা কামরু এলার এরাম অসুখ হয়েছিল, পরে জানা গেছে মায়া জিনের খপ্পরে পড়ছিল। ওরে আফা, আপনি যদি জানতেন, পরপর 4 বিয়া ভাঙ্গে দিছে ওই জিন। আমার মনে হয় অভ্র বাপেরেও জিন ধরছে। বিয়া না সামনে, আর আমাদের পোলা কি সুন্দর। ছবিরন, থামো তো। কাননের বারণের পরও ছবিরন থামল না। তার বেশি কথা বলার বাতিক আছে। এদিকে ওয়েন্ড্রিলার মন বসে গেল। অমানুষের মতো মরিচের চা খেয়েছে, শরীর তো খারাপ করবেই। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল কি? কানন ওয়েন্ড্রিলাকে অভ্রের ঘরের কাছে নিয়ে গেল। গতকাল রাত থেকে প্রচুর পেটে ব্যথায় চিৎকার অবধি করেছে নাকি। সেই সাথে পেট খারাপ, বমি, ডায়রিয়া। 10টার দিকে জ্বরও এসেছে। তাপমাত্রা পারদ স্কেলের 103 দাগ পার করে ফেলেছিল। পরে রাত 11টার দিকে কোথা থেকে একটা ডাক্তারকে ধরে এনেছিল বিল্লাল আর তরুণ আর একটা অভ্রের মিনি সাগরেদ। বয়সে ছোট বলে তাকে বিল্লালের অ্যাসিস্ট্যান্ট বলা যায়। অভ্রের সাথে এই দুটো ছায়ার মতো থাকে। ওয়েন্ড্রিলার ভাষ্য মতে অভ্র হলো এদের পীর, আর এই দুটো মুরিদ। এখনো অভ্রের রুমের সামনে চেয়ার নিয়ে বসে আছে। এতবার বাথরুম টু রুম করেছে যে অভ্রের শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। অভ্রের পাশে একটি ঘন্টা রাখা। বাথরুম আসলেই সে ঘন্টা বাজাচ্ছে, আর সাদরেল যুগল তাকে ধরে বাথরুমে নিয়ে গিয়ে বসিয়ে আসছে। যদিও পেট একটু ধরেছে, তবে জ্বরটা থেকেই আসছে। দুর্বল শরীরটা নিস্তেজ হয়ে পড়েছে যেন বিছানায়। এর মধ্যেই গভীর একটা স্বর কানে এলো ওয়েন্ড্রিলার। পেছনে ফিরতে দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত এক প্রবীণ মানুষ দাঁড়িয়ে আছেন। কানন তাড়াতাড়ি মাথায় কাপড় দিল, সেই সাথে ওয়েন্ড্রিলার ওড়নাটাও মাথায় দিয়ে দিল। মানুষটিকে চিনতে দেরি হলো না ওয়েন্ড্রিলার। ইনি অভ্রের দাদা, সৈয়দ কাজী আউয়াল ইবনে বাকুই। বয়সের সেরে 80তে ঠেকেছে। মুখে প্রবীণতার সাথে ঠিকরে পড়ছে আভিজাত্য গাম্ভীর্য। জমিদারদের রক্ত শিরায় শিরায় ছুটছে সেই প্রবীণ আর তীক্ষ্ণ শানিত শান্ত আখি। এইবারে সকলের মাঝে একটা জমিদার ভাব আছে, শুধু অভ্রই ব্যতিক্রম। ওকে দেখলে মনে হয় ওর পূর্বপুরুষ জমিদার নয়, চোর ছিল, তাও সিধেল চোর। কে বলবে এই চকচকে পরিষ্কার সাদা পাঞ্জাবি পরা মানুষটি তার দাদা? আউয়াল সাহেব খুব এক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন ওয়েন্ড্রিলার দিকে। এর পূর্বে ঠিক কত বছর পূর্বে এই মানুষটার সাথে দেখা হয়েছে ওয়েন্ড্রিলার ঠিক মনে নেই তারই বাকুই ভবনে খুব একটা আসা যাওয়া নেই। তবে ছেলে বেলায় মায়ের সাথে আসতো খেলতে। খেলাধুলা কিছুই হতো না, বরং অভ্রের সাথে মারামারি হতো খালি। হবেই না কেন, অভ্র বরাবরই বদ ছেলে। নিজের খেলনা উঠিয়ে রেখে ওয়েন্ড্রিলার খেলনা দিয়ে খেলতো। শুধু খেলতোই না, বরং রীতিমতো নিজ দায়িত্ব ভাঙতো। এটা নিয়ে রীতিমতো মারপিট করতো তারা। এখনো ওয়েন্ড্রিলার মনে আছে ছেলেবেলায় বাবা খুব সুন্দর একটা পুতুল কিনে দিয়েছিল। সেই পুতুলের চুল ছিল তার থেকেও দ্বিগুণ। ওয়েন্ড্রিলার পছন্দের ছিল সেটা। যত্নের সাথে তার চুল বাঁধতো, সে জামা বদলাতো। অভ্রকে দেখাতে একবার নিয়ে এসেছিল। বদ ছেলেটি পুতুলটা শুধু ভাঙেনি, একটা একটা করে চুল ছিঁড়ে ফেলেছিল। ওয়েন্ড্রিলার এত রাগ হয়েছিল যে সেও তার বদলে পরক্ষণেই দিয়েছিল। কামড়ে অভ্রের হাত থেকে রক্ত বের করে দিল। সেদিন অভ্রকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। সাবিরা খুব বকেছিলেন ওয়েন্ড্রিলাকে, কিন্তু ওয়েন্ড্রিলা নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল, কারণ তার পছন্দের পুতুল ভাঙার এতটুকু তো শাস্তি দেওয়াই যায়। এরপর থেকে ওয়েন্ড্রিলা এর বাড়িতে খেলতে আসায় 144 ধারা জারি হলো। ওয়েন্ড্রিলাও মাথা ঘামালো না, কারণ তার শখের খেলনাগুলো তার নষ্ট হচ্ছিল না, যে কারণে আউয়াল সাহেবের সাথে তার পরিচিত খুবই স্বল্প। আউয়াল সাহেব এখানে থাকেন না, তিনি থাকেন গ্রামে। শহরের বাড়িতে যদিও তার নিজের হাতে বানানো, কিন্তু তার এই বাড়িতে ভালো লাগে না। ইট পাথরের এই যান্ত্রিক জীবন নিতান্তই অসহনীয় তার কাছে। তাই তিনি বছর 9 মাস আগে গ্রামে থাকেন।
নাতির অসুস্থতার খবর শুনে ছুটে এসেছেন। উপরন্তু তার বড় নাতির বিয়ে, নাত বউ তার জমিদার পরিবারের যোগ্য কিনা সেটা তো পরখ করতে হবে। তাই তিনি সেটা দেখে নিতে চান এই ফাঁকে। আউয়াল সাহেব রাশভারী স্বরে শুধালেন, তুমি তো সৌরভের নাতনি, তাই না? জি, তা কি করা হয়? পড়াশোনা করছি, বর্তমানে অর্থনীতিতে মাস্টার্স করছি। মেয়ে মানুষ অর্থনীতি পড়ে কি করবে? তারা তো অর্থনীতিবিদ হতে পারবে না। আমার মতে মেয়েদের পড়া উচিত বাংলা বা ইংরেজি। গণিতও অনেক কঠিন হয়ে যায়। আউয়াল সাহেবের কথায় ভ্রু কুঞ্চিত হলো। লোকটির চিন্তাধারা এখনো সেই 1918তেই আটকে আছে। ওয়েন্ড্রিলা নমনীয় স্বরে বলল, আমার তো মনে হয় মেয়েদের রান্নাবান্নাও করা উচিত নয়। এই বিষয়টাও অত্যাধিক কঠিন। হলুদের বদলে মরিচ পড়ে গেলেই বিপদ। আবার অসাবধানতায় ঘরও পুড়ে যেতে পারে। অথচ প্রতিটা ঘরের মেয়েরা কত কষ্ট করে রান্না করেন। মেয়েদের বাচ্চার জন্ম দেওয়া উচিত নয়, এই বিষয়টা তো জীবনের ঝুঁকি রয়েছে। মেয়েদের বাচ্চা মানুষ করা উচিত নয়, সেই বিষয়টাও কত পরিশ্রমের। আমার মনে হয় মেয়েদের কিছুই করা উচিত নয়, পায়ের ওপর পা তুলে খাওয়া উচিত। কিন্তু সেটা তো আবার পুরুষদের পছন্দ হবে না। তাই এখন বাধ্য হয়েই মেয়েরা সব বিষয়ে নিজেদের দক্ষ করছে। কানন শ্বশুরের দিকে ভীত চোখে তাকিয়ে আছে। লোকটির রাগ সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। আউয়াল সাহেব রেগে গেলে বাড়ি পর্যন্ত আগুন জ্বালিয়ে দেন তিনি। শাশুড়ি মার থেকে তার শ্বশুরের রাগ সম্পর্কে অনেক কেচ্ছা শুনেছে সে। শাশুড়ি মারা যাওয়ার পর বৃদ্ধ আরও খিটখিটে হয়ে গেছে, সবাইকে আঙুলের ওপর নাচায় খালি। ইন্দ্রিস সাহেব এই বয়সেও বাবার কথায় নাস্তানাবুদ। কানন তো তৈরি ছিল শ্বশুরের ধমকের জন্য, কিন্তু তাকে অবাক করে স্থূলকায় 80 বছরের বৃদ্ধ হেসে উঠলেন। প্রসন্ন স্বরে বললেন, আমার নাতির পছন্দ আছে বৌমা। ওয়েন্ড্রিলাকে কড়া দুটো 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, আমি আংটি নিয়ে আসিনি। অব্র যখন বলল সে তোমাকে বিয়ে করবে, আমি ভরসা করতে পারছিলাম না যে সে মেয়ে আমার বংশের নাতবউ হতে পারে না। তাই খালি হাতে এসেছি। তবে আগে যদি জানতাম আমার গাধার ছেলে এমন রত্ন বেঁচেছে, আমি এই ভুল করতাম না। বৌমা, তোমার গাধার স্বামীকে বলে দাও আসার সময় যেন একটি ভালো আংটি নিয়ে আনে। আব্বা, আংটিটি পরানো শেষ, আংটি লাগবে না, আপনি বরং অন্য কিছু দেন। ওয়েন্ড্রিলা এখনো টাকা হাতে বসে আছে। এই পরিবারের কেউই স্বাভাবিক নয়। যেখানে মেজাজ খারাপ করা উচিত তারা সেখানে আংটি বিলি করে। ভেবেছিল দাদাকে চেতিয়ে দিয়ে তো বিয়ে তন্ডুল করবে, কিন্তু তাও হলো না। ধুর, এখন পিউয়ের মাটি থেকে তোলা বুদ্ধি কাজে দেবে। অভ্র জেগে জেগে ঘুমাচ্ছে। একটু আগেও জাগা ছিল, কিন্তু আবার ঘুমিয়ে গেছে। এই হাড় সিদ্ধ গরমের অসময়ে জ্বর ভোগাচ্ছে তাকে। তীব্র মাথা ব্যথা চিন্তার মাঝে ফেলেছে বাহাত। দোকানে যাওয়া হয়নি, বিল্লাল আর তরুণও যায়নি। তারা চেয়ার নিয়ে বসে আছে দরজার বাইরে। এর মাঝেই ঝাপসা চোখে নজরে পড়ল একটি কোমল আবছা মুখ। মুখখানা জুড়ে চিন্তা, চোখে অপরাধ। স্বপ্ন দেখছে কি হতে পারে? জ্বরের ঘরে পৃথিবীটাও একটা স্বপ্ন বলে মনে হয়। বাস্তব হয়ে যায় অবাস্তব। অবাস্তব মানবী তার দিকে ঝুঁকে আছে। শীতল হাত তার তপ্ত কপালে রেখেছে, আরাম লাগছে। মানবী হাত সরিয়ে নিতে চাইলেই অভ্র হাতটা খপ করে ধরল, টেনে নগ্ন বুকে ঠেকিয়ে বলল, থাক না একটু। জ্বর বাঁধলো কি করে? মানবীর কণ্ঠের সাথে ওয়েন্ড্রিলার কণ্ঠ মিলে যাচ্ছে। এই অবাস্তব মানবী কি ওয়েন্ড্রিলা? সব সময় নিজেকে হিরো প্রমাণ করতে যাস? হয়েছে শিক্ষা? না তো, অবাস্তব তো নয়, এটা তো বাস্তব। অভ্র এবার চোখ মেলে তাকায়। খুব ভালো করে তাকাতেই দেখলো ওয়েন্ড্রিলা তার মাথার কাছে বসে আছে, তার হাত অভ্রের বুকের কাছে। সাথে সাথেই লাফিয়ে উঠল সে, ঘুম কেটে গেল। ক্লান্ত ধীর স্বরে শুধালো, তুই এখানে? মরে গেছিস কি না দেখতে এসেছি। মরিসনি শুনেছি, সকাল থেকে ওষুধ খাসনি। ওঠ, ফিরনি এনেছি, খেয়ে ওষুধ খা। বলেই ফিরনির বাটি এগিয়ে দিল। অভ্রের মাথা যেন কাজ করছে না। জ্বরের ঘরে কি স্বপ্ন দেখছে? ওয়েন্ড্রিলা তার জন্য ফিরনি নিয়ে এসেছে, আবার এত কোমল করে কথা বলছে। মাথা ব্যথা করছে তার। ওয়েন্ড্রিলা এর মধ্যে একটা টি শার্ট ছুঁড়ে মেরে বলল, ন্যাংটো হয়ে থাকতে ভালো লাগে? জামা পর। হাতির মতো শরীর দেখার ইচ্ছে নেই আমার। না তো, এটা তো ওয়েন্ড্রিলাই। সেই একমাত্র অসুস্থ অভ্রের সাথে এমন ব্যবহার করতে পারে। অভ্র টি শার্ট গলালো শরীরে, ফিরনিটা শুকলো। ওয়েন্ড্রিলা বিদ্রুপের টানে বলল, কিছু নেই ওতে, ওটা মা পাঠিয়েছে। তোর কি ভরসা আমাকে খুন করার জন্য ওঁত পেতে আছিস?
ঠিক ধরেছিস, বিয়েটা হোক, তোর জীবনে আমি বিনা মেঘে বজ্রপাত করব। অভ্র হাসলো, মুখটা একেবারে শুকিয়ে গেছে ছেলেটার। অভ্র ফিরনি খেলো, ঔষধও খেলো। এরপর নির্লজ্জের মতো ওয়েন্দ্রিলার কোলে মাথা দিল, পাতলা কোমরটা অক্টোপাসের মতো জড়িয়ে ধরলো। অভ্রের এমন কাজে ওয়েন্দ্রিলা হতভম্ব হলো, অপ্রস্তুত স্বরে বলল, কি করছিস? দরজা খোলা। অভ্র, কি করছিস? মাথা ব্যথা করছে, টিপে দে। অভ্র ওঠ। কিন্তু নাছোড়বান্দা ছেলেটা শুনলো না। অন্য সময় হলে ওয়েন্দ্রিলা তার কান ধরে তুলতো, চুলও ছিঁড়ে ফেলতো, খামচে রক্ত বের করে দিত। কিন্তু সে অসুস্থ, তাও তার জন্যে, তাই কিছু বলতে পারলো না। বাধ্য হয়ে মাথা টিপে দিতে লাগলো। অভ্রের মুখে শয়তানি হাসি, এখন অনেক আরাম লাগছে। পরক্ষণে বলল, একটা চুমু খাবি? জুতো খাবি? ইস, কি আনরোম্যান্টিক। ওয়েন্দ্রিলার রাগী মুখখানা দেখি চোখ বুঝলো, কিন্তু মুহূর্ত বাদেই গালে একজোড়া নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেল। সাথে সাথেই চোখ খুলে ওয়েন্দ্রিলার দিকে চাইলো অভ্র। ওয়েন্দ্রিলা মুখ বিকৃতি করে থুথু করে বলল, ইয়া, কতদিন গোসল করিস না তুই? অভ্র এখনো বিমুড়ো চেয়ে আছে। ওয়েন্দ্রিলা সত্যি তাকে চুমু খেলো? বিস্ফোরিত হলো নয়ন। চট করে ওয়েন্দ্রিলার কোল থেকে উঠে বসলো। ওয়েন্দ্রিলা নিরুদ্বেগ। বাহিরে বসা বিল্লাল আর তরুণ উকি দিয়ে ঘটনা দেখতেই লজ্জায় চোখ সরিয়ে নিল। ওয়েন্দ্রিলা অভ্রের মার্কাটারি ঝগড়া উপভোগ্য বটে, কিন্তু এমন কিছু হবে সেটা তো সিলেবাসের বহির্গত। হুট করেই গুগলি বলে আউট হলো যেন অভ্র। ও তরুণ ফিসফিসিয়ে বলল, বেলাল ভাই, একটা সিগারেট খায় আসি। ভেতরের মামলা তো মনে হয় ভালোই। বিল্লাল মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমিও যাব। ওস্তাদের ওপর প্রেম বর্ষণে সাগরেদরা পাহাড় ছেড়ে পালালো। আকস্মিক চুমুর বিস্ময় এখনো কাটলো না অভ্রের। তার ভ্রু কুঞ্চিত হয়ে আছে, বোঝার চেষ্টায় আছে ওয়েন্দ্রিলার মতলব। ওয়েন্দ্রিলা ঠোঁট মুছছে, ভাবটা এমন যেন অতি নোংরা কোনো বস্তুতে তার ঠোঁটের ছোঁয়া লেগেছে। অভ্র তার দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, এটা কি ছিল? তোর বিশ্রী নোংরা চুমু ফেরত দিলাম। চুমু চুমু সদবোধ। অকপটে ওয়েন্দ্রিলার উত্তরে অভ্র চোখ কপালে তুলল। ওয়েন্দ্রিলা চোখে হাসছে, সেই দুষ্টু হাসির ঝলক নজরে পড়ল অভ্রের। কৌতূহল তাকে ঘিরে ধরেছে। ওয়েন্দ্রিলার দ্বারা এমন অদ্ভুত কাজ কল্পনাতীত। ওয়েন্দ্রিলা এবার চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আবার থেমে গিয়ে অভ্রের চোখে চোখ রেখে বলল, অভিনয় আমিও করতে পারি। এ তো কেবল শুরু। তোর জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে বাবু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই অভ্রের গালে হালকা চাপড় দিল। মিষ্টি হেসে বলল, সুস্থ হয়ে যা বাবু, কেমন? আসি। বলেই প্রসন্ন চিত্তে বেরিয়ে গেল। অভ্র থম মেরে বসে রইল। তার মস্তিষ্ক কাজ করছে না। জ্বরের প্রভাবে নাকি অতর্কিত রাগী বাঘিনীর কোমল অধর ছোঁয়ায় বোঝা দেয়। তবে মারাত্মক খেলার প্রারম্ভ যে হয়েছে বুঝতে বাকি রইল না অভ্রের। বাসায় এসেই সাবান দিয়ে ঠোঁট ধুলো ওয়েন্দ্রিলা, ভালো করে ব্রাশ করলো। রাগান্বিত চোখে নিজেকে দেখলো আয়নার প্রতিবিম্বে। অভ্রকে পরাজিত করতে অভ্রের পর্যায়ে নেমে গেছে সে। মুহূর্তের জন্যই অভ্রের হতভম্ব বিমূঢ় মুখখানা আনন্দদায়ক হলেও সেই আনন্দের রেশ দীর্ঘ হলো না। অভ্রের কুকীর্তিতে সামান্য শখ কোনো শাস্তির পর্যায়েই পড়ে না, কিন্তু চুমু খাওয়ার ব্যাপারটা একটু অতিরিক্ত। সব হয়েছে পিউচুর্নিটার জন্য। সেই তাকে এমন অদ্ভুত বুদ্ধি দিয়েছে। ফলে খ্যাপা মেঝাজে সাথে সাথেই ফোন করলো ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলার ফোনেই ঘুম ভাঙলো পিউয়ের। তন্দ্রা ভাব কাটেনি এখনো। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, বল। পিউয়ের তন্দ্রালু কণ্ঠ শুনতেই খ্যাক করে উঠল ওয়েন্দ্রিলা। চুন্নি, ঘুম থেকে ওঠ। আমার জীবন টানা টানা করে ঘুমাচ্ছিস তুই? ওয়েন্দ্রিলার চাপা চিৎকার আর গরম স্বরে ঘুম এক লাফে পালালো পিউয়ের। তড়াক করে উঠে বসলো সে। চোখ কচলাতে কচলাতে শুধালো, কি হয়েছে তোর? সকাল সকাল তোর ঘরে কেউ বোম মারছে? না, আমি মরছি তোর বুদ্ধি মতো। ওয়েন্দ্রিলা একটু দম নিল, খুলে বলল সবটা। পিউ দীর্ঘশ্বাস ফেলে হতাশ স্বরে বলল,